Better health, better life. 1990 10 কোটি, 1995 11 কোটি, 2000 12 কোটি, 2005 14 কোটি, 2013 16 কোটি। প্রতি মিনিটে জন্ম নিচ্ছে 3টি শিশু। ঠিক এই মুহূর্তে যখন আপনি আমাদেরকে শুনছেন, তখনও কিন্তু যোগ হচ্ছে নতুন নতুন সদস্য আমাদের দেশে। কাঁধে কাঁধ মিলিয়ে যদি 16 কোটি মানুষকে দাঁড়াতে বলা হয়, কানায় কানায় পূর্ণ হয়ে যাবে পুরো ঢাকা শহর। 1 থেকে 16 কোটি যদি আপনাকে গুনতে বলা হয়, তাহলে লেগে যাবে 4.5 বছর। 16 কোটি বার পা ফেললেও আপনি পৌঁছে যাবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, তাও আবার 4 বার। কি এই 16 কোটি? বাংলাদেশের জনসংখ্যা। বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশে যে পরিমাণ মানুষ বাস করে, পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় তা 3 গুণ এবং চীনের তুলনায় 8 গুণ বেশি। ঠিক এইভাবে জনসংখ্যা বেড়ে চললে 2050 সালে গিয়ে বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে 22 কোটিতে। কিন্তু এত মানুষকে কোথায় জায়গা দেব আমরা? কিভাবে মেটানো হবে মৌলিক চাহিদা? তাই চলতি পথে এখনই ভাবার সময়। নয়তো জনসংখ্যার যে বিস্ফোরণ আমাদের দেশে, তা যে কোনো আণবিক বোমার চেয়েও বড় কোনো আঘাত হানতে পারে। সুপ্রিয় শ্রোতা, আজ মঙ্গলবার আর আপনারা টিউন করে আছেন 89.6 FM। শুরু হয়ে গেল বেটার হেলথ বেটার লাইফ। বেটার হেলথ বেটার লাইফ আমাদের একটি নিয়মিত আয়োজন, যা প্রচারিত হয় 89.6 FM এ। মাসের দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার দুপুর 2:15 আপনারা এই অনুষ্ঠানটি শুনতে পারেন। বেটার হেলথ বেটার লাইফ সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা। সুপ্রিয় শ্রোতা, আজ 14 জুলাই। গত 11 জুলাই বিশ্বব্যাপী আমরা পালন করলাম বিশ্ব জনসংখ্যা দিবস। বাংলাদেশেও নারী ও শিশু সবার আগে বিপদে দুর্যোগে প্রাধান্য পাবে, এই প্রতিপাদ্য নিয়ে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস। একটি দেশের বা জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এসব কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত জনসংখ্যার সাথে। আজকে বেটার হেলথ বেটার লাইফে আমরা কথা বলবো বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি নিয়ে। আমাদের সাথেই থাকুন। বিশ্ব জনসংখ্যা দিবসের প্রেক্ষাপট। 1987 সালের 11 জুলাই বিশ্বের জনসংখ্যা 500 কোটিতে পৌঁছায় এবং তারই ফলশ্রুতিতে UNDPর গভর্নেন্স কাউন্সিল 1989 সালে প্রতি বছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের প্রস্তাব দেয়। উদ্দেশ্য ছিল জনসংখ্যা সংশ্লিষ্ট সমস্যাগুলো সম্পর্কে সবাইকে অবহিত করা এবং গুরুত্ব দিয়ে তার সমাধান করা। 1990 সালের 11 জুলাই প্রথমবারের মতো 90টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। এরই ধারাবাহিকতায় 1990 ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের 45/216 নম্বর প্রস্তাব পাশের প্রেক্ষিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। ডিয়ার লিসনার্স, বেটার হেলথ বেটার লাইফ চলছে। টিউন করে আছেন 89.6 FM। আজ আমরা কথা বলছি বিশ্ব জনসংখ্যা দিবস ও সেই সাথে বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি নিয়ে। এখন চলুন জানার চেষ্টা করি বাংলাদেশের জনসংখ্যা নিয়ে এই দেশের মানুষ কি ভাবছে। আমি শাওন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। জনসংখ্যা নিয়ে যেই বর্তমান পরিস্থিতিটা, অর্থাৎ বেশ কিছু বছর আগে আমাদের যেই জায়গাটা ছিল, আমরা দেখেছি অনেক বেশি বাড়তি ছিল আমাদের গ্রোথ রেটটা। এখন বোধহয় একটু কমে এসছে এটা। এবং আমাদের যে ভিশন 2021 আছে, সেখানে আমার মনে হয় যে এই যে জনসংখ্যাটা যেই রেটটা আছে এখন, বা যেই হারে বাড়বে যেটা আমরা চিন্তা করি, সেটা বোধহয় যদি এই জনসংখ্যাকে আমরা দক্ষ করে তুলতে পারি এবং তাদেরকে যদি আমরা তাদের কর্মের কাজের জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, সবগুলো যে মৌলিক যেই জিনিসগুলো আছে সেগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, তবে আমি মনে করি যে এই জনসংখ্যা আমাদের জন্য আশীর্বাদ হবে। আর যদি আমরা সেইটা করতে না পারি, তাহলে এটা হয়তো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে।
আমি সোনিয়া রিফাত ইডেন কলেজে পড়াশোনা করছি। জনসংখ্যা নিয়ে যেটা আমার মনে হয় সেটা হলো যে বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছে, শিক্ষার হারও বাড়ছে, আবার আমাদের অর্থনৈতিকও উন্নতি হচ্ছে, কিন্তু জনসংখ্যার হারটা না এর সাথে তাল মিলিয়ে বাড়ছে না, অনেক দ্রুত বাড়ছে। সো যদি আমাদের শিক্ষার হার বা অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে যদি মানে জনসংখ্যার হারটাও সমানভাবে বাড়তো তাহলে সেটা আমাদের জন্য আশীর্বাদ হতো। কিন্তু যেই হারে জনসংখ্যা এখন বাড়ছে সেটা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে আমার যেটা মনে হয়। আর জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে অবশ্যই সচেতনতা বাড়াতে হবে এবং মেয়েদের মানে কর্মক্ষেত্রটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে সেই জায়গাগুলোতে মেয়েদেরকে বোঝাতে হবে যে আসলে জনসংখ্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমি মিলি, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছি বর্তমানে। তো আমার কাছে আসলে জনসংখ্যা বৃদ্ধিটার চাইতে মনে হচ্ছে যে আমাদের দেশটা প্রত্যেকটা জায়গা থেকে অনেক বেশি প্রগতিশীল হচ্ছে। স্পেশালি জনসংখ্যার দিকে যদি আমরা একটু এমফেসিস দিতে পারি তাহলে আমার মনে হয় দেশটা আরও অনেক বেশি দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব। তো এদিকে আমি মনে করি যে আগামী 20-21 সালে আমরা এই জায়গাটা থেকে অনেকটাই এগিয়ে যাব এবং আমাদের জনসংখ্যা রোধটাও অনেকটাই কমে আসবে। বেটার হেলথ বেটার লাইফ চলছে। বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলেছেন ডক্টর AKM নুরুন নবী, জনসংখ্যা বিশেষজ্ঞ, উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। আমরা বাংলাদেশে জনসংখ্যার প্রবৃদ্ধি হার নামিয়ে অনেক নিচে আনতে সক্ষম হয়েছি, যেটা আমাদের মতো আর্থসামাজিক অবস্থার একটি দেশে অনেকে বিস্ময় প্রকাশ করে। কি করে আমরা 75 সালে 6.3টি সন্তান গড়ে মা জন্ম দিতেন, সেই মা এখন গড়ে সন্তান জন্ম দিচ্ছেন 2.3। তো এইখানেই আমার পপুলেশন গ্রোথ রেট অনেক সাকসেসফুলি ডিক্লাইন করেছে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে খুব সমাদৃত হয়েছে এবং তারা প্রশংসা করেছেন যে এটা বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড এ লট, অ্যান্ড সেজন্য বাংলাদেশকে বলা হয় লো ফার্টিলিটি কান্ট্রি। বেটার হেলথ বেটার লাইফ। সুপ্রিয় শ্রোতা, 89.6 FM এ চলছে বেটার হেলথ বেটার লাইফ। ঠিক এই মুহূর্তে যদি আপনি টিউন করেন তাহলে আপনার জন্য বলছি, আজকে বেটার হেলথ বেটার লাইফে আমরা কথা বলছি বিশ্ব জনসংখ্যা দিবস ও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। গত 11 জুলাই আমরা পালন করলাম বিশ্ব জনসংখ্যা দিবস। কি ছিল এই বছরের প্রতিপাদ্য? এবছর বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ছিল ভালনারেবল পপুলেশনস ইন এমার্জেন্সিস, যার ভাবানুবাদ নারী ও শিশু সবার আগে বিপদে দুর্যোগে প্রাধান্য পাবে। দুর্যোগের প্রস্তুতির সময়ে কৈশোরকালীন যৌন প্রজনন স্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করা গেলে সংকটের মুহূর্তে এই জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত হবে। এক্ষেত্রে প্রস্তুতির সময়ে কিশোর কিশোরীদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। 20 পেরোলেই তবেই সন্তান, সুস্থ শিশু আর মায়ের প্রাণ। কৈশোরকে অবহেলা নয়, জীবন গড়ার এই তো সময়। বেটার হেলথ বেটার লাইফে আজকে আমরা কথা বলেছি বিশ্ব জনসংখ্যা দিবস নিয়ে। এ পর্যায়ে আমাদের সাথে আছেন আর্জেন্টিনা মাতাবেল, আবাসিক প্রতিনিধি, জাতিসংঘ জনসংখ্যা তহবিল। তিনি আমাদের বলেছেন এবছর বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য নিয়ে। Greetings to the listeners of 89.6, and my name is Argentina Matavel, and representative of the United Nations Population Fund. The topic of this year is vulnerable populations during emergencies. The decision to choose this topic was dictated by the number of emergencies that has increased, drastic increasing by 31% in the last year, in 2014 alone. And in the Asia-Pacific region alone, there was 9 million displaced people due to emergencies, and around the world a total of about 60 million. আর্জেন্টিনা মাতাভেল বলেন, রেডিও টুডে 89.6 এর সকল শ্রোতাকে শুভেচ্ছা। আমি আর্জেন্টিনা মাতাভেল, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি। এবছর জনসংখ্যা দিবসের স্লোগান হচ্ছে দুর্যোগে মানুষের বিপদাপন্নতা। এই স্লোগানের কারণ হিসেবে বলা যায়, কেবল গত 2014 সালে দুর্যোগের পরিমাণ 31% বৃদ্ধি পেয়েছে। এশিয়াতেই দুর্যোগের ফলে প্রায় 9 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং সারা পৃথিবীতে এই সংখ্যা প্রায় 16 মিলিয়ন। Better health, better life.
মোংলা উপজেলার কাইনমারি গ্রামের 54 বছর বয়সী নারী তাজিনুর বেগম। 25 মে 2009 সকাল 12টা কি 12:30 হবে। দুপুরের রান্না প্রায় শেষ, তবে কারোরই খাওয়া হয়নি। এমন সময় তারা শুনতে পেলেন ঝড় আসছে। নাম তার আইলা। চারপাশে কান্নাকাটির রোল। কিছু বুঝে ওঠার আগেই তাজিনুরের উঠানের সীমানায় পানি, তারপর উঠোন পেরিয়ে পানি ঘরের মধ্যে। চোখের সামনে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ঘরের জিনিসপত্র। কিংকর্তব্য বিমূঢ়, হতভম্ব সকলে। চারপাশ থেকে আসছে গাছপালা ভাঙার শব্দ। এমন পরিস্থিতিতে তাজিনুর বেগম বেরিয়ে এলেন রাস্তায়, সাথে 2 মেয়ে। তারপর ভ্যান নিয়ে ছুটলেন পোর্টের দিকে। আশ্রয় পেলেন এক বিল্ডিংয়ে। পরদিন সকাল 8টা। অভুক্ত প্রায় 1 দিন 1 রাত। ফিরে এলেন নিজের বাড়ি। অবশিষ্ট নেই কিছু, শুধু দাঁড়িয়ে আছে স্বামী শ্বশুরের ভিটার ঘরখানা। ভৌগোলিক ও ভূতাত্ত্বিক অবস্থানগত কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। বাংলাদেশে যেসব প্রাকৃতিক দুর্যোগ তালিকায় আছে তা হল বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, খরা, কালবৈশাখী, টর্নেডো, জলোচ্ছ্বাস। বিশ্ব ঝুঁকি প্রতিবেদন 2012 অনুযায়ী বিশ্বের সর্বাধিক দুর্যোগপ্রবণ 173টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম। 1980 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে 200-রও বেশি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। 2 লাখের বেশি মানুষের প্রাণহানি এবং প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে। সাম্প্রতিক সময়ে জলবায়ুর পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনগুলিতে বিশেষজ্ঞরা বাংলাদেশকে বিশ্বের জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে অধিক ঝুঁকিপূর্ণ দেশগুলির অন্যতম বলে চিহ্নিত করেছেন। দ্রুত নগরায়নের সঙ্গে সঙ্গে জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, ভবন ধসের পাশাপাশি ভূমিকম্পের আশঙ্কাও বাড়ছে। বেটার হেলথ বেটার লাইফে আজকে আমরা কথা বলেছি বিশ্ব জনসংখ্যা দিবস নিয়ে। এ পর্যায়ে আমাদের সাথে আছেন আর্জেন্টিনা মাতাবেল, আবাসিক প্রতিনিধি, জাতিসংঘ জনসংখ্যা তহবিল। Bangladesh, being a country where you have a dense population and being a 5th country around the world for proneness to disasters, meaning where disasters can happen, especially cyclones and floods, and we may also have earthquakes so that nobody can predict with certainty. It's important for the country of Bangladesh to really be prepared to respond. And in speaking about vulnerable populations, the response needs to be deliberate and targeted. Because unless we are prepared to respond to the needs of the most vulnerable populations, we may lose more lives. And I'm talking about the elderly, the disabled, women, pregnant women, and young adolescent girls. What are some of the vulnerabilities? For one, some are obvious. For the elderly and the disabled is because often they are not able to run for shelter, they're not able to speak up, they're not able to move as easily as the other people. But for vulnerable women, for pregnant women and adolescent girls, the challenge is that while pregnancy is a natural phenomenon, it still needs special attention, lest we lose both mother and newborn. For instance, we need to have continual availability of antenatal services. We need to have personnel with proper mobile delivery kits, safe delivery kits, so that when the pregnancy is at term, or if the women end up because of the stress delivering earlier before their time, the respondents, the duty bearers, which are the government and humanitarian agents, are ready to provide that service. And newborns need also very special attention. Otherwise, the first 48 hours of their lives is very, very important. Now, during emergencies, as you may know, there is a increased probability of occurrence of violence, and we have seen around the world that this occurs. So there is need to have preparedness in place to minimize the violence that is gender-based, especially sexual harassment against
young girls and vulnerable women. In Bangladesh, I would appeal to the authorities to put in place a cluster under its humanitarian preparedness and response system, to put a cluster specifically to protect women and girls against gender-based violence. আর্জেন্টিনা মাতাভেল বলেন, বাংলাদেশ ঘন বসতির দেশ এবং বিশ্বে দুর্যোগ ঝুঁকির দিক থেকে ৫ম স্থানে, অর্থাৎ এখানে দুর্যোগ সংগঠনের আশঙ্কা বেশি, বিশেষত সাইক্লোন, বন্যা এবং ভূমিকম্প, যা কিনা কেউ আগে থেকে নিশ্চিত করে বলতে পারে না। তাই দুর্যোগে সাড়া প্রদানের জন্য প্রস্তুত থাকা বাংলাদেশের জন্য খুব জরুরি। বিপদাপন্ন জনগোষ্ঠীর কথা বলতে গেলে বলা উচিত এই প্রস্তুতি হতে হবে সুনির্দিষ্ট, কেননা সবচেয়ে বিপদাপন্ন জনগোষ্ঠী বয়স্ক, প্রতিবন্ধী, নারী, গর্ভবতী এবং বয়ঃসন্ধি বয়সের মেয়েদের ক্ষেত্রে প্রস্তুতি সুনির্দিষ্ট না হলে অধিক প্রাণনাশের আশঙ্কা থাকে। জানতে হবে ঝুঁকিগুলো কী। প্রতিবন্ধী, শিশু ও বয়স্কদের জন্য ঝুঁকিটা স্বাভাবিক, কারণ তারা কারো সাহায্য ছাড়া চলাফেরা করতে পারে না, প্রয়োজনে দৌড়তেও পারে না। কিন্তু গর্ভবতী ও বয়ঃসন্ধি বয়সের মেয়েদের ক্ষেত্রে চ্যালেঞ্জ ভিন্ন। গর্ভধারণ প্রাকৃতিক ঘটনা হলেও নবজাতক ও মায়ের জীবন রক্ষার জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন। যেমন এই অবস্থায় মানসিক চাপের কারণে সময়ের পূর্বে প্রসব ঘটা সহ নানা জটিলতা দেখা দিতে পারে, যার জন্য সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক জন্ম পূর্ব সেবাগুলো, প্রশিক্ষিত ধাত্রী, বহনযোগ্য নিরাপদ প্রসব সরঞ্জাম ইত্যাদি নিয়ে প্রস্তুত থাকা দরকার। তাছাড়া নবজাতকের প্রথম 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো জানেন, দুর্যোগের সময় সহিংসতার আশঙ্কা থাকে, এটা সারা পৃথিবীতেই ঘটে। তাই লিঙ্গভিত্তিক সহিংসতা এবং কম বয়সী মেয়ে ও বিপদাপন্ন নারীদের ওপর যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আমার আবেদন, দুর্যোগ প্রস্তুতি ও সারাদান প্রক্রিয়ায় কেবল লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনের জন্য একটি বিশেষ নিরাপত্তা স্তর তৈরি করতে, নতুবা আমাদের নারীদের ঝুঁকি থেকেই যাবে। All hits 89.6. 89.6. Radio today. 89.6 FM. Better health, better life. সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা। বাংলাদেশের নারীদের বর্তমান অবস্থা নিয়ে আমাদের সাথে কথা বলেছেন ডক্টর AKM নুরুন নবী, জনসংখ্যা বিশেষজ্ঞ, উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। নিঃসন্দেহে নারী এখনো তার জায়গায় মর্যাদা যেটুকু পাওয়া দরকার এখনো পাচ্ছে না। নারী সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করবার প্রক্রিয়ায় এখনো যেই অনুপাতে আমরা চাই সে অনুপাতে হচ্ছে না। শুধু সিদ্ধান্ত গ্রহণে নয়, সেই সিদ্ধান্তকে ইমপ্লিমেন্ট করবার, বাস্তবায়ন করবার প্রক্রিয়ার মধ্যে কিন্তু তাকে অংশগ্রহণ করতে হবে। নারীর এম্পাওয়ারমেন্ট মানে নারী কয়টা চাকরি পেল সেটা নয়, সেই চাকরি ক্ষেত্রেও তো দেখা যাচ্ছে তার প্রতি বৈষম্য রয়েছে, সেই বৈষম্যটাও তো দূর করতে হবে। কাজে সারা সমাজের মধ্যে নারীর যথাযোগ্য মর্যাদার জায়গায় না বসানো পর্যন্ত নারী প্রতি মুহূর্তে বিভিন্ন রকম ঝুঁকির সম্মুখীন হবেন। এই ঝুঁকিগুলো কিন্তু আলটিমেটলি রাষ্ট্র পরিচালনায় বিঘ্ন তৈরি করে এবং রাষ্ট্রের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করে। আর পরিবারে যদি এইটা আমরা এস্টাবলিশ না করতে পারি, তাহলে এই পরিবার থেকে জন্ম নেওয়া সন্তানগুলো তার পরিবারে গিয়েও কিন্তু সেটি চর্চা করতে পারবে না। কাজে যদি দেখা যায় যে আমার বাড়িতে আমি স্বৈরাচারের মতো একটা ভূমিকায় অবতীর্ণ হই, যে আমার নির্দেশের বাইরে কেউ কিছু করতে পারবে না, আমি ইয়েস না বলা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হবে না, তাহলে কিন্তু নারীকে আমরা পর্যদস্ত করেই রাখলাম, পেছনের দিকেই রাখলাম। আর যদি সবাই মিলে বলি যে ঠিক আছে, কার কি মতামত রয়েছে আমরা ব্যক্ত করি এবং সেই অনুযায়ী আমরা পরিবার উন্নয়নের একটা ব্যবস্থা নেব, তাহলে পরিবার উন্নয়নের ব্যবস্থাটা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, প্রতিটি পরিবার এরকম হলে রাষ্ট্রের চেহারাটাই পাল্টে যাবে। সেই জন্য আমার মনে হয় যে সেই দিকটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। কারণ দেখেন, নারীর যে রিস্ক
সে প্রধান জিনিসটাই তো আমি বলেছি যে সে লেখাপড়া করতে পারে না, সে নিরাপদ নয়, এবং তাকে খুব অল্প বয়সে নিরাপত্তা খোঁজার জন্য স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সেই স্বামীর ঘরটাও কিন্তু খুব নিরাপদ নয়, কারণ সেখানেও সে পর্যুদস্ত, সেখানেও সে অবদমিত, সেখানেও তার মর্যাদা সে খুঁজে পায় না। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে ছেলে শিশুদের তুলনায় কন্যা শিশুদের কম খাবার দেয়া হয়। কন্যা শিশুদের অধিক হারে স্কুল থেকে প্রত্যাহার ও বাল্য বিয়েতে বাধ্য করা হয়। সাইক্লোন সিডার ও আইলা পরবর্তী সময়ে বরগুনা জেলায় নারী ও শিশু পাচার বেড়ে গেছে। Better health, better life. ডিয়ার লিসনার্স, বেটার হেলথ বেটার লাইফ চলছে 89.6 FM এ। আরও একবার শুভেচ্ছা। আজ আমরা কথা বলছি জনসংখ্যা দিবস নিয়ে। গত 11 জুলাই আমরা পালন করলাম বিশ্ব জনসংখ্যা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল নারী ও শিশু সবার আগে বিপদের দুর্যোগে প্রাধান্য পাবে। 1991 সালের সাইক্লোনের ফলে বাংলাদেশে প্রায় 1,70,000 মানুষ মৃত্যুবরণ করেছিল, যার শতকরা 90% ছিল নারী ও শিশু। আর্জেন্টিনা মাতাবেল, আবাসিক প্রতিনিধি, জাতিসংঘ জনসংখ্যা তহবিল, আমাদের বলেছেন নারী ক্ষমতায়নের জন্য কি করণীয় সে সম্পর্কে। Your question about empowerment of women and girls, what can be done? One very obvious aspect is education. Keep girls in school longer. And child marriage is very high in Bangladesh. It is high in a few countries in the world, but Bangladesh is particularly high in Asia. So we need to keep our girls, adolescents in school longer, because education empowers people to be able to participate in the labor market, to be able to speak up for themselves, to be able to claim their rights. And that's where it all starts. But for those who already were bypassed by the regular formal education, we can still put informal education or adult education. And I believe the government is aware of this, because in their 7th-year plan, they also put emphasis on adult literacy alongside formal education. The other area that you can put in place is starting addressing the issue of gender-based violence. When women and girls are afraid to move outside their homes for fear of violence, then you are immediately curtailing their movement, their ability to participate either in school or in the labor market or in their own civic participation. So addressing gender-based violence, addressing education, and providing good health services, especially sexual and reproductive health services for women and girls, because of their role in reproduction. They need special care. Those will go a long way in helping women to be more empowered. আর্জেন্টিনা মাতাভেল বলেন, নারী ও কিশোরীদের ক্ষমতায়নের বিষয়ে আপনার প্রশ্নের একটি সুস্পষ্ট সমাধান হচ্ছে শিক্ষা। মেয়েদের স্কুল থেকে ঝরে পড়া থামাতে হবে। এছাড়া বাংলাদেশে বাল্যবিবাহের হার খুবই বেশি। পৃথিবীর কিছু দেশে এই সংখ্যা বেশি, কিন্তু বাংলাদেশ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। তাই বাংলাদেশে আমাদের উচিত বেশি বয়স পর্যন্ত কিশোরী মেয়েদের স্কুলে যাওয়া নিশ্চিত করা, কারণ শিক্ষা মানুষের ক্ষমতায়নে সহায়তা করে, শ্রমবাজারে অংশগ্রহণের সুযোগ তৈরি করে, নিজেদের অধিকার সম্পর্কে কথা বলতে শেখায়, আর যারা ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে তাদের জন্য অনানুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা চালু করা যায়। আমি বিশ্বাস করি সরকার এই বিষয়ে সচেতন, কারণ তাদের 7ম বার্ষিক পরিকল্পনায় তারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বয়স্কদের সাক্ষরতায় জোর দিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিঙ্গভিত্তিক সহিংসতার বিষয়টিতে নজর দেয়া। লিঙ্গভিত্তিক সহিংসতার ভয়ে যখন নারীরা বা মেয়েরা ঘরের বাইরে আসতে পারে না, তখনই তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, শ্রমবাজারে অবদান ও স্কুলে উপস্থিতি বাধাগ্রস্ত হচ্ছে। তাই লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ, শিক্ষাসেবা নিশ্চিতকরণ ও ভালো স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতকরণ খুবই জরুরি। বিশেষত প্রজনন স্বাস্থ্যে মেয়েদের যে ভূমিকা, তার জন্য তাদের বিশেষ যত্ন দরকার। বেটার হেলথ বেটার লাইফের এই পর্যায়ে জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ও বাংলাদেশ সরকারের কার্যক্রম নিয়ে বলেছেন জনাব মোহাম্মদ নূর হোসেন তালুকদার, মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এবারের প্রতিপাদ্য বিষয়টাই হচ্ছে যে
নারী ও শিশু সবার আগে বিপদে দুর্যোগে প্রাধান্য পায়। নারী ও শিশু গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো সমাজে, যে কোনো রাষ্ট্রে। ঝুঁকি কিন্তু নানা রকমের আছে। এটা হচ্ছে প্রাকৃতিক, যেটা আমরা ন্যাচারাল ডিজাস্টার বলি, যেমন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা। এইখানে কারা প্রাধান্য পাবে, আগে কাদের উদ্ধার করা দরকার। এখন উদ্ধারকারী দলের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আপনাকে আগে শিশু এবং একটা নারীকে আগে টার্গেট করতে হবে। কারণ হচ্ছে যে তারা বেঁচে থাকলে একটা সম্ভাবনা বেঁচে থাকে। এই কারণে এইসব দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আসলে তারা যেন অগ্রাধিকার বা আগে তাদের উদ্ধার করে। সবসময় নারী কিন্তু একটা ঝুঁকির মধ্যে থাকে। মা যখন হয় একটা নারী, সে যে কোনো সময় মৃত্যুর মুখে পড়তে যেতে পারে বাচ্চা হওয়ার সময়। এবং শিশু যে জন্ম হলেই যে বাঁচবে তাও তো কিন্তু ঠিক নেই। এটাও কিন্তু একটা দুর্যোগ, জীবনের জন্য একটা দুর্যোগ, পরিবারের দুর্যোগ নেমে আসতে পারে। তো ওইখানেও আমাদের সচেতন থাকতে হবে। এখানে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার কল্যাণ অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় পুরাটাই এখানে আমাদের কাজ হয়েছে মা ও শিশুকে বাঁচিয়ে রাখা। দুর্যোগে নারী, শিশু ও কিশোরী। প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে কিশোর কিশোরী, নারী, শিশু ও পুরুষের ভোগান্তি ভিন্ন ভিন্ন মাত্রায় হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে প্রাকৃতিক দুর্যোগ নারী পুরুষের বৈষম্যকে আরও বাড়িয়ে দেয়। নারীদের ক্ষেত্রে এর প্রভাব অনেক বেশি। অনেক সময় কিশোরী মেয়েদের খাবার পাশাপাশি জ্বালানি কাঠ ইত্যাদি সংগ্রহের জন্য দূর দূরান্তে যেতে হয়। এ সময় কিশোরী মেয়েরা নানা প্রতিকূল অবস্থা, এমনকি যৌন হয়রানিরও শিকার হয়। নারী ও কিশোরী মেয়েরা চর্ম ও যৌন রোগ সহ নানাবিধ সংক্রামক ব্যাধির শিকার হয়। অনেক সময় গর্ভবতী মায়েরা আশ্রয় কেন্দ্রে প্রসব করে থাকে, যেখানে প্রসবকালীন অনেক ঝুঁকির মুখোমুখি তারা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর গবেষণা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের পরপর কিশোরী মেয়েরা বাল্যবিয়ে ও পাচারের শিকার হয় সবথেকে বেশি। বিশ্ব জনসংখ্যা দিবসে এবছর বাংলাদেশে প্রতিপাদ্য ছিল নারী ও শিশু সবার আগে বিপদের দুর্যোগে প্রাধান্য পাবে। বাংলাদেশে এই প্রতিপাদ্যের প্রেক্ষাপট নিয়ে বলেছেন জাকিয়া আক্তার, প্রজেক্ট ম্যানেজার IEM ইউনিট বাংলাদেশ। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু প্রতি বছরই আমরা থিমকে ভাবান্তর করে থাকি, অর্থাৎ একেবারে হুবহু যে ইন্টারন্যাশনালি যে থিমটা দেওয়া হয় সেই থিমটার উপরকে ভিত্তি করে যে বাংলা করতে হবে তেমন কোনো বিষয় নয় এখানে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে দেওয়া হয়েছে বিশেষ করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর যে কাজটি করে, বিশেষত কাজ করে থাকি নারীদের জন্য, শিশুদের জন্য, কিশোরীদের জন্য। আমরা সকল মায়েদের সেবা দিয়ে থাকি, তার গর্ভকালীন সেবা, তার প্রসবোত্তর সেবা, প্রসবকালীন সেবা এবং প্রসব পূর্ব সেবা এবং তার পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেবা। এবং আমরা 0 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য সেবা দিয়ে থাকি। আমরা 9 থেকে 19 বছর বয়সের যে কিশোরীরা আছে, কিশোরীরা আছে তাদের জন্য সেবা দিয়ে থাকি। এই জন্য আসলে ডিপার্টমেন্টের বা বিভাগীয় কনটেক্সটে আমরা নারী এবং শিশুকে যুক্ত করে এটি ভাবান্তরটি করেছি। যে কোনো দুর্যোগকালীন সময়ে নারীরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কিন্তু প্রায় সময় দেখা যায় তাদের অবদান আলোচনায় আসে না। কেন এবং এর কারণ কি, এই সম্পর্কে আমাদের বলেছেন আর্জেন্টিনা মাতাবেল, আবাসিক প্রতিনিধি, জাতিসংঘ জনসংখ্যা তহবিল। Of course, during emergencies, the women take a very strong role also alongside their men and alongside the government in responding, because when a disaster hits, immediately you don't have anyone to help. It's you at the home, it's the woman, it's the girl. But why is it still not well captured? It's not only during disasters. And these are discussions that are happening, development partners and the government, on trying to find the better ways to capture the contribution of women in the economy. This discussion, even earlier today, was happening in the ERD. And the government is recognizing that it's time to start finding mechanisms and systems to capture the contribution of women and girls. And why is it not captured? Because usually it falls under an informal, even beyond the informal sector. Usually the government systems are set to capture the formal sector. It's not just government, just usually around the world, in fact. You capture what comes around the formal economy and then some of the informal economy. So there's time now to start computing how much of a woman's time taking care of the home, what is it worth? Is it $100? Is it $10? What is it per hour? So I think that this is a challenge
that is recognized, but that is being looked into. আর্জেন্টিনা মাতাভেল বলেন, নিঃসন্দেহে নারীরা সরকার ও পুরুষদের পাশাপাশি দুর্যোগের সময় শক্তিশালী ভূমিকা পালন করে। কারণ যখন দুর্যোগ আঘাত হানে তখন সাহায্য করার জন্য বাইরে থেকে কেউ আসে না। দুর্যোগ হানা দেওয়ার পরপরই ওই নারী ওই কিশোরী নিজেই নিজের সাহায্য করে, কিন্তু এই বিষয়টি সম্পূর্ণভাবে উপস্থাপিত হয় না। এটা শুধু দুর্যোগে নারীর ভূমিকার ক্ষেত্রেই নয়, সরকার ও উন্নয়ন সহযোগীদের মাঝে একটি বিষয় নিয়ে প্রায়ই আলোচনা হয়, আর তা হলো সার্বিক অর্থনীতিতে মেয়েদের ভূমিকা গণনা করার শ্রেষ্ঠ পদ্ধতি কি। এখনই তাই উপযুক্ত সময় মেয়েরা বা নারীরা ঘরে যে কাজ করে তার মূল্যায়ন করার। নারীদের প্রতি ঘন্টা কাজের মূল্য কত হবে, $100 না $10, তা নিরূপণের সময় এখনই। বিপুল জনসংখ্যা যেমন আমাদের শক্তি, তেমনই কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। এসব প্রতিবন্ধকতা থেকে উত্তরণের উপায় কি হতে পারে সে সম্পর্কে বলেছেন ডক্টর AKM নুরুন নবী, জনসংখ্যা বিশেষজ্ঞ, উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। কিছু সমস্যা রয়েছে, যেমন ধরুন আমাদের দেশে এখন ভোক্তার তুলনায় উৎপাদক জনগোষ্ঠীর সংখ্যা বেশি। এই উৎপাদক জনগোষ্ঠী কি প্রত্যেকেই উৎপাদনের সাথে জড়িত হতে পেরেছে? না, পারেনি। আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মানুষের জন্য কর্মসংস্থান করা। এই যে মানুষগুলো এখন ঢুকেছে কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে 65% উপরে ধীরে ধীরে বাড়ছে, কারণ এদিকে ফার্টিলিটি কমছে আর আগের জন্ম নেওয়া মানুষগুলো ঢুকেছে। এইটা একটা বিরাট সম্ভাবনা বাংলাদেশের জন্য। যদি আমরা সঠিকভাবে এই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে এই উৎপাদক শ্রেণীর যে মানুষ, এই মানুষগুলোকে মানব সম্পদে রূপান্তরিত করতে পারি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে, সেটা প্রশিক্ষণ কর্মসূচি হোক, সেই সাধারণ কর্মসূচি হোক, সেটা বৃত্তিমূলক প্রশিক্ষণ হোক, সেটা কারিগরি প্রশিক্ষণ হোক, এই প্রশিক্ষণগুলো দিয়ে তাদেরকে যদি আমরা দক্ষ করে গড়ে তুলতে পারি, তাহলে দেখা যাবে এই শ্রমিকই আন্তর্জাতিক বাজারে অনেক বেশি মজুরিতে কাজ করছে এবং এটা আলটিমেটলি আমাদের ন্যাশনাল ইকোনমির ডেভেলপমেন্টে এটা অনেক সাহায্য করছে। আরেকটা চ্যালেঞ্জ যে যদি আমরা বিয়ের বয়সটা বাড়াতে না পারি, তাহলে এই অল্প বয়সে একটি শিশু বাধ্য হচ্ছে আরেকটি শিশুকে জন্ম দেওয়ার জন্য। যেই মা নিজেই পরিপক্ক নয়, সেটা রিপ্রোডাক্টিভ সিস্টেমেই বলুন আর তার স্বাভাবিক স্বাস্থ্যের যে গড়ন সেই গড়নেই বলুন, কোনো দিক থেকেই মা প্রস্তুত নয় এই ধরনের একটি ঝুঁকি নিতে। সেই জন্যে মাকে এই ঝুঁকি থেকে মুক্ত করতে হলে প্রথম কাজ হচ্ছে বিয়ে দেরিতে করানো। আর যেখানে বিয়ে আগে হচ্ছে সেখানে অন্ততপক্ষে বিয়ের পরে প্রথম সন্তানটি নেওয়ার যে দূরত্ব, সেই দূরত্বটি বাড়াতে হবে। এই ঝুঁকিগুলোকে আমাদের সামলাতে হবে। সেই ঝুঁকিটা আমি বলবো শুধু মায়ের উপরেই পড়ছে না, পড়ছে শিশুর উপরেও। এই মা ধীরে ধীরে অনেক জরাজীর্ণতায় ভুগছেন এবং একটা মরবিড মানুষে পরিণত হচ্ছেন। আমরা চাই প্রত্যেকেই সাবলীল ভাবে এই দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কন্ট্রিবিউশন রাখুক এবং এই কন্ট্রিবিউশনের মধ্যে দিয়ে তার নিজের জীবনযাত্রার মানও বৃদ্ধি পাক। Better health, better life. ডিয়ার লিসনার্স, চলছে বেটার হেলথ বেটার লাইফ 89.6 FM এ। আজ আমরা কথা বলছিলাম বিশ্ব জনসংখ্যা দিবসের এবছরের প্রতিপাদ্য ও বাংলাদেশের অবস্থান নিয়ে। বাংলাদেশ একটি বিপুল জনসংখ্যার দেশ। সম্ভাবনা রয়েছে যেমন, তেমনি রয়েছে সীমাবদ্ধতাও। জাতীয় জনসংখ্যা কার্যক্রমের সাথে দুর্যোগ ঝুঁকিকে সমন্বিত করে পরিকল্পনা প্রণয়ন করা হলে নারী ও শিশুর জীবন নিরাপদ করা সম্ভব। আর এই নারী ও শিশুর নিরাপত্তা ও সুস্বাস্থ্যের ওপর নির্ভর করছে দেশের সার্বিক ও সামগ্রিক উন্নয়ন। বিপুল জনসংখ্যার এই দেশে প্রাকৃতিক ও পরিবেশগত ও মানবসৃষ্ট দুর্যোগে আক্রান্ত নারী ও শিশুদের জন্য দুর্যোগকালীন পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যের বিশেষ কার্যক্রম ও পদক্ষেপ নেওয়া হলে নিরাপদ হবে নারী ও শিশুর জীবন। Better health, better life. সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা।